আচ্ছা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে একটু গভীরে যাব সেটা হলো ফোকাসড মিউচুয়াল ফান্ড। আমাদের কাছে একটা ইউটিউব ভিডিও স্ক্রিপ্ট আছে যেটা এটা নিয়েই বানানো। তো দেখা যাক এই উৎস থেকে আমরা কি জানতে পারি এদের ব্যাপারে। হ্যাঁ, মানে এদের মূল ধারণাটা কি? কেনই বা কেউ এখানে ইনভেস্ট করবে? আর অবশ্যই এর সাথে কি ধরনের ঝুঁকি মানে অসুবিধা জড়িয়ে আছে সেগুলোই আমরা এই স্ক্রিপ্টটা থেকে বোঝার চেষ্টা করব। ঠিক। তাহলে একদম শুরু থেকেই আসি। এই যে ফোকাসড বলছে এর মানেটা আসলে কি দাঁড়াচ্ছে? উৎস বলছে যে এরা খুব বেশি শেয়ারে ছড়ায় না, বরং অল্প কয়েকটাতে, মানে ধরুন সর্বোচ্চ ৩০টা। হ্যাঁ, একদম। ওই ৩০টার মধ্যেই থাকতে হবে। আর এর কারণটা হলো ফান্ড ম্যানেজার শুধু সেই স্টকগুলোতেই টাকাটা লাগান যেগুলোর ওপর তার ভরসা সবচেয়ে বেশি। মানে যাকে বলে হাই কনভিকশন আইডিয়া। ও আচ্ছা, মানে উনি যেগুলোর ভবিষ্যৎ নিয়ে খুব আশাবাদী। ঠিক তাই। উৎস যেমনটা নিচ্ছে এর পেছনের ভাবনাটা হলো অনেকগুলো মাঝারি মানের স্টকে অল্প অল্প করে টাকা না রেখে যদি খুব ভালো কয়েকটা স্টকে বেশি করে বিনিয়োগ করা যায় তাহলে রিটার্নটা অনেক ভালো আসতে পারে। অনেকটা বেছের সেরা ঘোড়াতে বাজি ধরার মতো আর কি। হুম, ইন্টারেস্টিং। তার মানে এই যে কনসেন্ট্রেশন বা ফোকাস, এটাই কি এর মূল আকর্ষণ, বেশি রিটার্নের ব্যাপারটা? হ্যাঁ, উৎস অনুযায়ী তো এটাই প্রধান কারণ। যেহেতু ম্যানেজার তার সেরা বাজিগুলোতে বেশি ওজন দিচ্ছেন, সেগুলো চললে পুরো ফান্ডের রিটার্ন বেশ ভালো লাভ দিতে পারে। কিন্তু কিন্তু একটা কিন্তু আছে, তাই তো? ঝুঁকি। ঠিক ধরেছেন, ওই একই কারণে মানে কনসেন্ট্রেশনের জন্যেই ঝুঁকিটাও কিন্তু বেড়ে যায়। ঝুঁকিটা ঠিক কিভাবে বাড়ছে একটু যদি বুঝিয়ে বলেন। দেখুন, স্টক সংখ্যা কম মানেই তো ডাইভার্সিফিকেশন কম, তাই না? মানে এই ঝুঁকিটা ছড়ানো থাকছে না। হুম। যদি ওই অল্প কয়েকটা স্টকের মধ্যে একটা বা দুটো খারাপ পারফর্ম করে বসে, তাহলে তাহলে পুরো ফান্ডের ওপর তার প্রভাবটা অনেক বেশি পড়বে। একদম। যেখানে একটা ডাইভার্সিফাইড ফান্ডে হয়তো ১০০টা স্টক আছে, সেখানে দু একটার খারাপ পারফরমেন্স অতটা গায়ে লাগে না। কিন্তু এখানে এখানে ফান্ড ম্যানেজারের স্টক বাছাই করার ক্ষমতা, তার বিচার বুদ্ধি, এগুলোর উপর নির্ভরতা অনেক অনেক বেশি। উৎসও কিন্তু এই পয়েন্টটা জোর দিয়ে বলেছে। ভুল হলে তার প্রভাব মারাত্মক হতে পারে। আচ্ছা আচ্ছা, পরিষ্কার হলো ব্যাপারটা। তো এই ঝুঁকিটা জেনেও উৎস কাদের জন্য এই ফান্ডগুলোকে ঠিকঠাক বলছে, মানে কারা বিনিয়োগ করতে পারেন? উৎস বলছে মূলত তারাই যারা একটু বেশি ঝুঁকি নিতে রাজি আছেন, মানে অ্যাগ্রেসিভ ইনভেস্টার্স আর কি। আর যারা অন্তত বছর ৩ থেকে ৫ বছর বা তারও বেশি সময় ধরে টাকাটা রাখতে পারবেন। শর্ট টার্মের জন্য একেবারেই নয়। আর রিটার্নের আশাটাও বেশি থাকতে হবে নিশ্চয়ই। অবশ্যই বেশি রিটার্নের আশাতেই তো এই বাড়তি ঝুঁকিটা নেওয়া। আর সবচেয়ে জরুরি হলো ওই ফান্ড ম্যানেজারের উপর ভরসা রাখা, তার স্টক বাছাইয়ের দর্শন, তার ট্র্যাক রেকর্ড, এগুলোর উপর আস্থা রাখতে হবে। কারণ এখানে খেলাটা মূলত ম্যানেজারের হাতেই। উৎস কি কিছু উদাহরণ দিয়েছিল, মানে এরকম ফান্ডের নামটাম? হ্যাঁ, ভিডিও স্ক্রিপ্টে কয়েকটা চালু ফান্ডের নাম ছিল, শুধু একটা আইডিয়া দেওয়ার জন্য। যেমন অ্যাক্সেস ফোকাসড 25, এসবিআই ফোকাসড ইকুইটি, আইসিআইসিআই প্রুডেনশিয়াল ফোকাসড ইকুইটি, এরকম আর কি। আচ্ছা। তবে আবারও বলছি, এগুলো কিন্তু জাস্ট উদাহরণ। উৎস নিশ্চয়ই এগুলোকে রেকমেন্ডেশন হিসেবে দেয়নি। না না, অবশ্যই। তাহলে মোদ্দা কথা যেটা দাঁড়ালো, ফোকাসড ফান্ড একদিকে বেশি রিটার্নের সম্ভাবনা তৈরি করছে, কিন্তু অন্যদিকে কম ডাইভার্সিফিকেশনের জন্য ঝুঁকিটাও বাড়িয়ে দিচ্ছে। হুম, সারসংক্ষেপে এটাই। ফোকাসড ফান্ড মানেই হলো একটা কনসেন্ট্রেটেড বাজি, অল্প কিছু বাছাই করা স্টকের উপর ভরসা। ক্লিক করলে ভালো রিটার্ন, না করলে লোকসানের ধাক্কাটাও বেশি। ঠিক। আর উৎস যেমনটা বারবার মনে করিয়ে দিয়েছে, আর আমরাও সবসময় বলি, যে কোনো বিনিয়োগের আগে নিজের রিস্ক প্রোফাইলটা বোঝা আর দরকার হলে একজন ভালো আর্থিক উপদেষ্টার পরামর্শ নেওয়াটা খুব জরুরি। একদম। আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন শুধু ভাবার জন্য রেখে যাই। যেহেতু এই ফান্ডগুলোর সাফল্য বা ব্যর্থতা অনেকটাই নির্ভর করছে ফান্ড ম্যানেজারের ওই কয়েকটা স্টক ঠিকঠাক চিনে নেওয়ার ক্ষমতার ওপর, একজন সাধারণ বিনিয়োগকারী সেই দক্ষতাটা মাপবেন কি করে? মানে বিনিয়োগের আগে সেটা যাচাই করার কি কোনো সহজ উপায় আছে? এটা কিন্তু বেশ কঠিন একটা প্রশ্ন, তাই না?